হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের সকলকে আমার চ্যানেল অগ্নিশা সায়েন্স ক্লাসে স্বাগত। তোমরা যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো প্রত্যেককেই অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। যারা প্রথম আমার ভিডিও দেখবে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর জয়েন করো আমার চ্যানেলের মধ্যে। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি তোমরা তার নোটিফিকেশন পাও। ক্লাস 9 to 12 পড়ছো, মাধ্যমিক দেবে, উচ্চ মাধ্যমিক দেবে, সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ, নিটের জন্য প্রস্তুতি নিচ্ছ, নার্সিং এন্ট্রান্সের জন্য প্রস্তুতি নিচ্ছ, প্রত্যেকেই আমার চ্যানেল থেকে উপকৃত হবে। আমি মেইনলি লাইফ সায়েন্স পড়াই তোমাদেরকে। আমার চ্যানেলে লাইফ সায়েন্সের ভিডিও পাবে। আমার ভিডিওতে কোনো পড়ানোর টপিকে যদি বুঝতে না পারো, যে পোর্শনটা বুঝতে পারবে না, আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করো। তোমরা কোনো পোর্শন পড়ছো, আমার ভিডিও দেওয়া হয়নি, সেরকম কোনো জায়গা থেকে যদি অসুবিধা হচ্ছে আমাকে জিজ্ঞেস করতে পারো। সেরকম হলে আমি কমেন্টেই তোমাদেরকে ডাউট ক্লিয়ার করে দেবো বা একটা সেপারেট ভিডিও করে দেবো তোমাদেরকে ওই টপিকের ওপরে। যদি এক্সারসাইজ করছো, যে কোনো চ্যাপ্টার, আমার যেগুলো ভিডিও এখনো পর্যন্ত দেওয়া হয়নি, সেখান থেকে যদি কোনো কোয়েশ্চেনে প্রবলেম থাকে, ডাউট থাকে, বুঝতে পারছো না, বই দেওয়া নেই, তাহলেও আমায় কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো। আজকে আমি যেটা তোমাদের বলবো, ক্লাস 9 চ্যাপ্টার 2 জীবন সংগঠনের স্তর, আমি কোষ নিয়ে তোমাদের বলছি। তো কোষ রিলেটেড আমি এর আগে যে ভিডিও দিয়েছি, আমার যতটা পড়া হয়েছে সেখান থেকে আমি তোমাদের একটা 15 নম্বরের টেস্ট নিয়ে নিয়েছি। তো যারা সেটা দেখোনি অবশ্যই সেটাকে দেখে নেবে। প্রথমে আমার ভিডিওটাকে অন করে তোমরা পজ করে নেবে। যতগুলো প্রশ্ন পাচ্ছ যদি লিখে নাও একটা পেপার পেনে খুব ভালো, যদি না লেখো তাহলে সেক্ষেত্রে একবার মনে করে নেবে যে তোমরা সব কোয়েশ্চেনগুলো পারলে কি না। ঠিক আছে, একবার চেক করে নেবে, সেটা তোমাদের রিভিশন পারপাস খুব ভালো একটা জিনিস। আর কোষ চ্যাপ্টারটা ক্লাস 9 এর জন্য যেমনি ইম্পর্টেন্ট, যদি তোমরা টার্গেট করছো নিট দেবে, তো সায়েন্স পোর্শনটা কিন্তু তোমাদের খুব ভালো করে এখন থেকেই পড়তে হবে, বুঝতে হবে। শুধু লাইফ সায়েন্স বলবো না, সেখানে ফিজিক্যাল সায়েন্সটাও, ম্যাথও। ঠিক আছে, এগুলো তোমাদের লাগবে, কারণ লাইফ সায়েন্সেও কিছু কিছু জায়গায় ক্যালকুলেশন থাকে, তার জন্য তোমাদের ম্যাথের কনসেপশন কিন্তু ক্লিয়ার রাখতে হবে। আর যারা অন্য লাইনে যাবে ভাবছো, সেক্ষেত্রেও তাদের 9-10টা তো পরীক্ষা দিতে হবে, সেজন্য তারা যেটুকুনি পড়বে, ঠিক আছে, সেটা বুঝে পড়ো। যতটাই পড়বে বুঝে পড়ো, বুঝলে মুখস্থ করতে সুবিধা হবে তোমাদের। যে কোনো সাবজেক্টেরই কথা আমি বলছি, যে কোনো জিনিস যদি তোমরা বুঝতে পারো, সেক্ষেত্রে সেটা মনে বেশি দিন থাকে আর মুখস্থ করতেও সুবিধা হয়। যদিও লাইফ সায়েন্সে এমন অনেক কিছু জিনিস আছে যেগুলোকে তোমাদের মুখস্থ করে বারবার পড়ে প্র্যাকটিসের মাধ্যমে কিন্তু মনে রাখতে হবে। অনেকটাই জিনিস, যেমনি শ্রেণীবিন্যাস, যেগুলো তোমরা কিরকম ভাবে কোনো মনে রাখার জন্য কিছু তোমরা নিজেরা ট্রিক্স বার করে নেবে, যে কোনো গান হিসেবে বা কিছু পোয়েম হিসেবে, যে যেরকম ভাবে মনে রাখতে পারো। কারণ গান আমাদের বেশি মনে থাকে, কোনো বেসিক্যালি যদি কোনো ছন্দ হিসেবে তোমরা পড়ো সেটা বেশি মনে থাকে ভালো। তো সেই রকম ভাবে তোমরা পড়ে নেবে, বা কোনো কিছুর সাথে রিলেট করে পড়বে। তুমি সাইন্টিফিক নেম আছে তোমাদের, ক্লাসিফিকেশন গুলো সাইন্টিস্টরা করে দিয়েছেন, যেভাবে করেছেন সেই রকম ভাবেই পড়তে হবে, মনে রাখতে হবে। ওগুলো কিছু করার নেই। এটা তোমাদের ক্লাস 9-এও আছে, আবার 11-এও আছে। আর আমাদের পুরো জীব জগৎ ক্লাসিফিকেশনের উপরেই আমরা ডিপেন্ড করে আছি। তো ক্লাসিফিকেশনের আইডিয়া ক্লিয়ার না থাকলে সবটাই প্রবলেম হবে। সেজন্য নিম্ন শ্রেণীর থেকে শুরু করে উচ্চ শ্রেণীর প্রত্যেকটা ক্লাসিফিকেশনই তোমাদের ভালোভাবে দেখতে হবে, পড়তে হবে, জানতে হবে। ঠিক, আজকে আমি যেটা তোমাদের বলবো কোষ অঙ্গাণু সম্পর্কে বলছি, সেটা হলো রাইবোসোম। ঠিক, তো আমি বলবো যারা দেখোনি, আমি যেই এক্সামের মতো একটা নিয়েছিলাম তোমাদের, সেটা দেখবার সময় পজ করে দেখে পরে আগে নিজেরা দেখে নিও কতটা মনে আছে। তারপরে আমি ওই ভিডিওতেই সলভ করে দিচ্ছি, কোশ্চেন অ্যান্সার দুটো দিয়ে দিচ্ছি। তারপরে আমার অ্যান্সারের সাথে তোমাদের অ্যান্সারটা মিলিয়ে নিও, নিজেরাই নম্বর নিয়ে নিও নিজেদের কত পেলে। ঠিক, তাহলে আজকে যে টপিকটা আমি করবো সেটা কোষ অঙ্গাণু রাইবোসোমের উপর। আজকে আমাদের টপিক হচ্ছে রাইবোসোম। রাইবোসোম যেটা, এটা প্রোক্যারিওটিক কোষ, মানে যেগুলো আদি কোষ। ঠিক আছে, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকে, সব জায়গায় দেখতে পাবো। এটা একটা কণা। ঠিক, রাইবোসোমটা কোনো পর্দা থাকে না, একটা কণার মতো অংশ, যেটা প্রোক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো থাকছে। যেহেতু প্রোক্যারিওটিক কোষে সেরকম কোনো কোষ অঙ্গাণু থাকে না, সেজন্য কোনো কোষ অঙ্গাণুর মধ্যে রাইবোসোমকে আমরা দেখতে পাবো না। কিন্তু যদি আমরা বলি আদর্শ কোষে, সেখানে মানে ইউক্যারিওটিক কোষে রাইবোসোমটা দেখতে পাওয়া যায় নিউক্লিওলাসে। নিউক্লিয়াসের 4টে অংশ, একদম বাইরে থাকে নিউক্লিয় পর্দা, নিউক্লিয় পর্দার মধ্যেও আমরা দেখতে পাবো কি রাইবোসোমকে। আবার নিউক্লিওলাস, যেটা নিউক্লিয়াসের সব থেকে ঘন একটা অংশ, গোলাকার অংশ, সেই নিউক্লিওলাসের মধ্যেও আমরা দেখতে পাবো রাইবোসোমকে। আর কোথায় থাকছে আমরা বলেইছিলাম, যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমি পড়েছি, সেখানে রাইবোসোমের উপস্থিতিতে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করা হয়েছে। তাহলে ইয়ারের মধ্যেও কি থাকবে, রাইবোসোমটা থাকবে। ঠিক, যেহেতু প্রোক্যারিওটিক কোষে এরকম কোনো কোষ অঙ্গাণু থাকে না, সেজন্য শুধুমাত্র সাইটোপ্লাজমেই আমরা রাইবোসোমটা দেখতে পাবো। রাইবোসোম যে নামটা প্রথমে বিজ্ঞানীরা দিয়েছিলেন, একদম শুরুতে কণাগুলোর নামটা কিন্তু প্রথমে রাইবোসোম আসেনি। এগুলো একদম দানার মতো গোলাকার বা উপবৃত্তাকার কোষ অঙ্গাণু বা কণা বলতে পারো, খুব ছোট ছোট কণা, যাদের কোনো পর্দা থাকে না। কাজ যদি বলো, মেইন কাজ হচ্ছে এদের প্রোটিন সংশ্লেষে সহায়তা করে। রাইবোসোমের কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ, মানে প্রোটিন উৎপন্ন করে, প্রোটিন সংশ্লেষে সাহায্য করছে। সেই জন্য এই যে ছোট্ট কণা অংশকে প্রথমে বিজ্ঞানীরা নাম দিয়েছিলেন, খুব ছোট কণা, মাইক্রোজোম। যেহেতু ছোট সেজন্য নাম দিয়েছিলেন মাইক্রোজোম। ঠিক আছে, তো পরবর্তীকালে বিজ্ঞানী কি করলেন না, দুজন বিজ্ঞানী রবিনসন আর ব্রাউন এই মাইক্রোজোমটা উদ্ভিদ কোষে প্রথম দেখলেন। ব্রাউন
এবং রবিনসন ইনারা মাইক্রোজোমটা পর্যবেক্ষণ করলেন কোথায়? উদ্ভিদ কোষে। উদ্ভিদ কোষে মাইক্রোজোম মানে রাইবোজোম যেটা নাম হয়েছে পরে, সেই মাইক্রোজোমটাকে প্রথম পর্যবেক্ষণ করেছিলেন উদ্ভিদ কোষে যে বিজ্ঞানী ব্রাউন আর রবিনসন। ঠিক আছে, তারপরে এই যে মাইক্রোজোমের নামটা পরিবর্তন করে নাম দিয়েছিলেন রাইবোজোম, তিনি হলেন প্যালাডে। ইম্পর্টেন্ট নাম প্যালাডে। প্যালাডে প্রথম প্রাণী কোষে রাইবোজোমের উপস্থিতিটা লক্ষ্য করেছিলেন। দুটো কাজ, একটা নাম পরিবর্তন করলেন, নামকরণ করলেন রাইবোজোম, আর প্রাণী কোষে রাইবোজোমটাকে লক্ষ্য করেছিলেন। এটা হচ্ছে রাইবোজোমটা এসছে তার নামকরণের একটা হিস্ট্রি। মানে প্রথমে রাইবোজোমের নাম বিজ্ঞানী ক্লড রেখেছিলেন মাইক্রোজোম, ছোট ছোট দানার মতো অংশগুলোকে বিজ্ঞানী রেখেছিলেন নাম মাইক্রোজোম। ঠিক আছে, বিজ্ঞানীর নাম হচ্ছে ক্লড বিজ্ঞানী। তো ক্লড, রবিনসন, ব্রাউন ইনাদের নাম অতটা তোমাদের জিজ্ঞেস করে না, কিন্তু প্যালাডেটা ইম্পর্টেন্ট নাম। পুরো হিস্ট্রিটাই আমি তোমাদের বলে দিলাম। তো মেন যেটা রয়েছে রাইবোজোমের নামকরণ যদি বলে কে আবিষ্কার করে, তাহলে তোমরা কিন্তু প্যালাডেই বলো। প্যালাডে তিনি যেখানে রাইবোজোমের উপস্থিতিটা দেখেছেন সেটা হচ্ছে প্রাণী কোষে। তার আগে অনেকজন বিজ্ঞানী রাইবোজোমটাকে দেখেছেন, কিন্তু তার নাম তখন দেওয়া ছিল মাইক্রোজোম। ঠিক আছে, তো এরপরে আমরা কি দেখলাম? যদি সংজ্ঞা বলো রাইবোজোম কাকে বলে, প্রোক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমে এবং ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজম, নিউক্লিওলাস ও ইআরএ গায়ে অবস্থিত যে সকল ক্ষুদ্র ও গোলাকার পর্দাবিহীন রাইবোপ্রোটিন নির্মিত অঙ্গাণুর মধ্যে প্রোটিন সংশ্লেষিত হয় তাদের আমরা রাইবোজোম বলবো। আমি যখনই তোমাদের কাকে বলে ডেফিনেশন বলছি কোষ অঙ্গাণুর ক্ষেত্রে, সেটা মেনলি বলেছি তিনটে জিনিস তোমরা লিখবে। একটা কোথায় দেখা যায়, কোথায় থাকছে, জিনিসটা কেমন দেখতে, কি জিনিস, আর তাদের কাজ কি। এই তিনটে জিনিস নিয়ে তোমরা সংজ্ঞাটাকে লিখবে। কোথায় থাকে সেটা প্রথমে বলবে, তারপরে জিনিসটা কিরকম দেখতে, অঙ্গাণুটা কিরকম দেখতে, আর তাদের একটা কাজ। এই তিনটে জিনিস নিয়ে কোষ অঙ্গাণুগুলোর সংজ্ঞাটা হবে। ঠিক আছে, তাহলে রাইবোজোমের সংজ্ঞাতে এটা মনে রাখবে, যেই প্রোটিনটা থাকে তাদেরকে বলবো রাইবোপ্রোটিন। ঠিক, এবারে যদি গঠন দেখো, বেশিরভাগ ক্ষেত্রে রাইবোজোমের মধ্যে যে জিনিসটা থাকছে সেখানে আরএনএ থাকে, আর আরএনএটা হচ্ছে আরএনএ। এগুলো তোমরা দেখবে কি ডিএনএ জেনেটিক বস্তু, এখন তোমরা দেখেছো ডিএনএ যেই নিউক্লিক অ্যাসিডের মধ্যে সেকেন্ড চ্যাপ্টারের মধ্যে তোমরা পড়েছো নিউক্লিক অ্যাসিড দু রকমের, একটা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড আর একটা রাইবোনিউক্লিক অ্যাসিড। এই রাইবোনিউক্লিক অ্যাসিডটা আবার তিন প্রকারের হয়, সেটা আরআরএনএ রাইবোজোমাল আরএনএ, এমআরএনএ মানে মেসেঞ্জার আরএনএ, আর টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ। এইগুলো এই তিনটে হলো মেন। ঠিক, এছাড়াও আরো আরএনএর প্রকার আছে, কিন্তু এই তিনটে হচ্ছে মেন। তার মধ্যে রাইবোজোমে যেই আরএনএটা দেখতে পাবো সেটা হলো রাইবোজোমাল আরএনএ, আর আরএনএটা থাকে। আর কি থাকে? রাইবোপ্রোটিন থাকছে। রাইবোপ্রোটিন আর আরএনএ এই দুটো রাইবোজোমে দেখতে পাওয়া যায়। রাইবোজোম যেটা রয়েছে এটার উৎপত্তি কোথা থেকে? কোষে যেই নিউক্লিওলাস আছে সেখান থেকে রাইবোজোমের উৎপত্তি হয়। তাহলে কোষের নিউক্লিওলাস সব থেকে ঘন অংশ থেকে উৎপন্ন হয় কি? রাইবোজোম। মানে এটা হলো রাইবোজোম উৎপন্ন হওয়ার উৎস। এখান থেকে নিউক্লিওলাস থেকে আমরা রাইবোজোম পাবো, যে রাইবোজোমের মধ্যে মেনলি মোটামুটি 60% থাকে আরআরএনএ আর প্রোটিন থাকছে 40% এর মতো। এই দুটো জিনিস নিয়ে যে প্রায় উপবৃত্তাকার বা ক্ষুদ্র গোলাকার কোষ অঙ্গাণু রয়েছে সেটাকে আমরা বলবো রাইবোজোম। এবার রাইবোজোম যেটা রয়েছে, এই রাইবোজোম কণাটা মোটামুটি আমি বললাম উপবৃত্তাকার। এবার যদি বলো সংখ্যায় কতগুলো থাকছে, তো অনেকগুলো সংখ্যা থাকছে, পার্টিকুলারলি আমরা সেটা কোনো নাম্বার দিয়ে ডিনোট করতে পারি না। তাহলে যদি এখানে জিজ্ঞেস করে তোমাদের রাইবোজোমের সংখ্যা কত, বলবে অসংখ্য রাইবোজোম থাকছে। ঠিক আছে, বিশেষ করে স্নায়ু কোষে এদের সংখ্যাটা অনেক বেশি। আর উদ্ভিদের ক্ষেত্রে যদি বলো, তাদের ভাজক কলার যে কোষগুলো সেখানেও রাইবোজোমের সংখ্যা অনেক বেশি। তাহলে সংখ্যাতে কোনো নম্বর নেই। যেমনি আমরা বলতে পারি এক ধরনের মানে মেন যতগুলো কোষ আছে তার মধ্যে তাদের নিউক্লিয়াস যেটা সেটা একটাই থাকে। কোষের মস্তিষ্ক নিউক্লিয়াস একটাই থাকে। এবারে অনেকগুলো নিউক্লিয়াস আছে, দুটো নিউক্লিয়াস, অনেকগুলো নিউক্লিয়াস, সেরকম কোষও আছে, কিন্তু প্রধানত সব কোষের ক্ষেত্রে সাধারণভাবে আমরা একটাই নিউক্লিয়াস দেখতে পাবো। তো সেরকম রাইবোজোমের সংখ্যাটা আমরা কি করতে পারবো না, সে কাউন্ট করতে পারবো না। সেজন্য এটা বলবে রাইবোজোম একটা কোষে অসংখ্য থাকছে। রাইবোজোমটা কিছুটা দুপাশ থেকে কি হয়ে যায়, চ্যাপ্টা হয়ে যায়। মানে কিরকম হয়, এবারে যখন দেখা গেছে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন, এই যে ক্ষুদ্র কোষ অঙ্গাণু রাইবোজোম যেটা, এদের আবার দুটো উপএকক বা অধঃএকক রয়েছে, মানে যাদের আমরা বলবো সাব ইউনিট। মানে একটা কণারই দুটো সাব ইউনিট আছে। একটাই কণা রাইবোজোম আমরা এরকমই দেখবো, ঠিক আছে, কিন্তু তাদের আবার এটা দুভাগে ভাগ করব। একটা ছোট উপএকক বলে আর একটা বড় উপএকক বলা হয়। দুটো উপএকক নিয়ে রাইবোজোমটা গঠিত হয়েছে। এই দুটো উপএকক যেটা রয়েছে তার মধ্যে যেটা বড় উপএকক সেটা কি হচ্ছে গোলাকার উপএকক, যেটা ছোট উপএকক সেটা একটু ডিম্বাকার উপএকক। ছোট যেই উপএককটা রয়েছে, উপএকক বা অধঃএকক যাই বলো, সেই ছোটটা হচ্ছে ডিম্বাকার
আর বড় যেটা সেটা হচ্ছে গোলাকার ধরনের। এই ধরনের টাইপ কিছুটা উপবৃত্তকার যদি হয় সেটা এইরকম ধরনের উপবৃত্ত হয়, আর কিছুটা চ্যাপ্টা, মানে এখান থেকে বুঝতেই পারছো পুরোপুরি উপবৃত্ত নয়, এখানটা চ্যাপ্টা হয়ে গেছে। তো এখানটা চ্যাপ্টা, যেখানে দুটো আবার এদের সাব ইউনিট বা উপএকক আছে, যেটা বড় সেটা গোলাকার ধরনের, যেটা ছোট সেটা ডিম্বাকার ধরনের হয়। এটা দেখতে পাওয়া গেছে। এবারে যদি বলো প্রকৃতি কিরকম রাইবোজোম গুলো, যেগুলো প্রোক্যারিওটিক কোষে রাইবোজোম গুলো দেখতে পাবো, তাদের প্রকৃতি যেরকম হবে, ইউক্যারিওটিকের ক্ষেত্রে সেই প্রকৃতিটা এক হবে না, আলাদা হবে, একটু উন্নত ধরনের হবে, সাইজে বড় হবে, কারণ কোষগুলোও বড় ইউক্যারিওটিক কোষে। তো এইটা রাইবোজোম গুলো তাদের অধক্ষেপের যে ইউনিট সেই অনুযায়ী অধক্ষেপ মানে কি? অধক্ষেপ মানে হচ্ছে এই যে কোষ অঙ্গাণুগুলো রয়েছে, এই কোষ অঙ্গাণুগুলোকে আমরা এবারে সত্যি যে একটা কোষের মধ্যে এতগুলো কোষ অঙ্গাণু আছে, তাদের নাম এগুলো, কিভাবে এগুলোকে দেখেছি। এই কোষ অঙ্গাণুগুলোকে তো এক একটা কোষ অঙ্গাণু আলাদা আলাদা, তাদের কাজ আলাদা আলাদা, দেখার জন্য কোষের মধ্যে প্রত্যেকটা কোষ অঙ্গাণুকে তো আমাদের আলাদাভাবে পেতে হবে। তো বিজ্ঞানীরা কি করেছিলেন, একটা কোষ নিয়েছিলেন, ঠিক আছে, সেই কোষ থেকে সেটাকে সেন্ট্রিফিউগেশন করেছিলেন। সেন্ট্রিফিউগেশন মানে ওটা একটা যন্ত্র, যেখানে কি হয়, কোষটাকে একটা সলিউশনের মধ্যে নাড়িয়েছে, সেই সলিউশনে অনেক কিছু জিনিস দিতে হয়, ঠিক আছে। তোমরা মোটামুটি একটা জেনারেল আইডিয়াটা জেনে নাও। একটা সলিউশনের মধ্যে একটা সলিউশন তৈরি করে একটা দ্রবণ তৈরি করা হয়েছিল কোষটার মধ্যে, নিয়ে সেটা এমন একটা সেন্ট্রিফিউগেশন যন্ত্র যার মধ্যে ঢুকিয়ে দেওয়া হলে সেই সেন্ট্রিফিউগেশনটা এমনি গোল করে ঘুরতে থাকে, মানে খুব জোরে, অনেকগুলো ওরকম জায়গা থাকে, মানে এরকম ভাবে যন্ত্রটা হয়, সেন্ট্রিফিউগেশনে অনেকগুলো জায়গা থাকে যেখানে টেস্ট টিউব আমরা বসাতে পারবো। নিয়ে সেই মেশিনটা যখন চালিয়ে দেবো, এটা সেন্ট্রিফিউগেশন মেশিন চালিয়ে দিলে এই মেশিনটা কিন্তু ঘুরতে থাকে। যখন ঘুরতে থাকবে সেই দ্রবণগুলো কি হয়, ঘুরতে থাকবে। নিয়ে আস্তে আস্তে কি হবে না, প্রথমে আমরা কম টাইম দিলাম, কম স্পিডে, ঠিক আছে, কম স্পিড এটা সেট করা যায়, বিভিন্ন সুইচ আছে, তো কম স্পিডে আস্তে আস্তে ঘোরালাম, দেখলাম যেগুলো কোষের বড় বড় অঙ্গাণু আছে সেই কোষ অঙ্গাণুগুলো প্রথমে অধক্ষিপ্ত হলো। সেই রকম ভাবে পরীক্ষা করে করে আস্তে আস্তে স্পিড বাড়িয়ে দেখা গেল এক একটা কোষ অঙ্গাণু এক একটা টাইমে তাদের অধক্ষেপ পড়ছে। যেরকম যদি তোমরা এবারে বলো যদি অধক্ষেপটা কি, যদি তোমরা একটা গ্লাসের মধ্যে বালিকে ঘাঁটো বা কাদাকে ঘাঁটো, সেটা ঘেঁটে দ্রবণ তৈরি করলে, নিয়ে রেখে দিলে, ঠিক, রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর দেখবে প্রথমে সেই কাদা বা বালির মধ্যে যেগুলো বড় বড় পাথর ছিল সেগুলো পড়ে গেল। প্রথমে আগে সেগুলো পড়ে যাবে, সেগুলো ঘাটা যাবে না, নিচেই ঘোরাফেরা করছিল, সেগুলো পড়বে। তারপরে কাদার মধ্যে যেগুলো তার থেকে একটু বড় কণা আছে সেগুলো পড়বে, তারপরে একটু ছোট কণাগুলো পড়বে। নিয়ে এভাবে আস্তে আস্তে অধক্ষেপ পড়ে একটা নিচের লেয়ার তৈরি হয়ে যাবে, আর যেই কণাগুলো দ্রবীভূত হবে জলের মধ্যে সেগুলো একটা ঘোলাটে জল তৈরি করবে। এরকম ধরনের, এটা তোমরা ঘরেও দেখতে পারো পরীক্ষা করে, এরকম হয় যদি তোমরা বালি বা মাটি গুলে জলের মধ্যে পরীক্ষা করো তাহলে দেখতে পাবে। তাহলে এইভাবে যে আস্তে আস্তে রেখে দেওয়ার পর নিচে পড়ে যাচ্ছে জিনিসগুলো, এটাকেই বলা হয় কি না, কণাগুলো, যেই মাটির কণাগুলো পড়ে যাচ্ছে এটাকে বলা হয় অধক্ষেপ পড়া, ঠিক আছে। তো সেরকম ভাবে যখন সেন্ট্রিফিউগেশনে আমরা ঘোরাচ্ছিলাম, নিয়ে থামানো হলো, ওইভাবে আস্তে আস্তে নিচে সবচেয়ে বড় কণাগুলো কোষের পড়লো, অধক্ষেপিত হলো, তারপরে তার থেকে ছোট কণা সাইজের অধক্ষেপিত হলো, এইভাবে যেটা সব থেকে ছোট কণা সেটা সব থেকে লাস্টে অধক্ষেপ হলো, একদম লাস্টে ওপরে আমরা কোষ রসটা পাবো। এইভাবে কি করা হয়, বিজ্ঞানীরা পরীক্ষা করে প্রত্যেকটা অঙ্গাণুকে আলাদা আলাদা করে তারা কি কাজ করে সেই কাজগুলোকে বার করেছেন, ঠিক আছে। তো এই জন্য এই অধক্ষেপটা যখন করা হয়েছিল তখন বিজ্ঞানীরা দেখেছেন কি না, রাইবোজোমের ক্ষেত্রে রাইবোজোম যেটা আছে সেটা দুবারে অধক্ষেপ পড়ছে, ঠিক, প্রথমে বড় কণাটা আসছে, তারপরে ছোট কণাটার অধক্ষেপ হচ্ছে। তখন তারা বুঝলেন যে এই রাইবোজোম কণাটার মধ্যে একটা ইউনিট নেই, এখানে এটা দুটো সাব ইউনিট, দুটো উপএকক বা অধ একক নিয়ে এই কণাটা গঠিত হয়েছে। সেই অনুযায়ী নামকরণ করা হয়েছে কি, প্রোক্যারিওটিক কোষের রাইবোজোমকে 70S নাম দেওয়া হয়েছে, ইউক্যারিওটিক কোষের রাইবোজোমকে 80S নামকরণ করা হয়েছে। এটা আদি বা প্রোক্যারিওটিক কোষ, এটা আদর্শ কোষের ক্ষেত্রে। এই পরীক্ষা অনুযায়ী, এই অধক্ষেপ্ত পরীক্ষা সেন্ট্রিফিউগেশনে পরীক্ষা অনুযায়ী বিজ্ঞানীরা এরকম ধরনের নাম করেছেন, যেখানে এই যে এস, যেটা এই এসটাই হলো সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট বা যেটা নাম, মানে যে অধক্ষেপটা পড়ছে সেই অনুপাতে এরকম ধরনের নাম করেছে বিজ্ঞানীরা। আর এই এস যেটা অনেক রকম ভাবে মেশিনের নাম্বার সেট করে নামকরণগুলো করা হয়েছে। আর এস এর মানে হচ্ছে স্ফেডবার্গ, ঠিক আছে, ইউনিট। এই যে এসটা লেখা হয়েছে তাকে বলা হয় স্ফেডবার্গ ইউনিট। স্ফেডবার্গ হচ্ছেন একজন বিজ্ঞানী, তার নাম অনুযায়ী তিনি সেন্ট্রিফিউগেশনটা করেছিলেন, এখানে এসটা বসানো হয়েছে, ঠিক। তো এইরকম ভাবে নামকরণ যখন করেছেন, আদি কোষ প্রোক্যারিওটিক কোষে বলেছেন 70S, আর আদর্শ কোষ ইউক্যারিওটিক কোষে বলা হয়েছে 80S। এবারে 70S এটা আদি কোষের ধরন, এটা হচ্ছে 80S যেটা আদর্শ কোষের ধরন। এই 70S এ যেটা বড় গোলাকার যে কণাটা সেটা হলো 50S, আর যেটা ছোট ডিম্বাকার যে ইউনিট বা উপএকক সেটা হচ্ছে 30S, ঠিক। এই দুটো যোগফল কিন্তু 70 হয় না, তোমরা ভাবছো 70 মানে এটা 80 হয়ে যাচ্ছে, 50 + 30, এই দুটো যোগফল হিসেবে কিন্তু এটা আমরা পাবো না। এইটা পরীক্ষার ফলে যে নাম্বারগুলো তারা পেয়েছেন সেই হিসেবে কিন্তু নামকরণটা করা হয়েছে, ঠিক। সেন্ট্রিফিউগেশন করে অধক্ষেপ ফেলে যেরকম তারা
ভ্যালুগুলো ডাটাগুলো পেয়েছিলেন সেই অনুযায়ী নামকরণগুলো করা হয়েছে। সেজন্য এটা ভেবো না 70 মানে এটার যোগফল 70 হওয়া উচিত, সেরকম নয়। 70 কিন্তু 70s বলা হয় টোটালটাকে, কিন্তু লেখা হয় যে দুটো আলাদা আলাদা সাব ইউনিট আছে, আলাদা আলাদা উপএকক বা অধৈকক আছে, বড় গোলাকারটাকে 50s, ছোটটাকে 30s। আর 80s এর ক্ষেত্রে সেটাকে কি লেখা হয়, বড় যে গোলাকারটা 60s আর ছোটটা হলো 40s। এইরকম ভাবে ভাগ করা হয়েছে বড় আর ছোট ইউনিট গুলোকে আদি কোষের ক্ষেত্রে আর আদর্শ কোষের ক্ষেত্রে। এবারে আমি প্রথমেই তোমাদের বললাম মেনলি যে গঠনগুলো থাকে মানে রাইবোজোমের ক্ষেত্রে, সেই গঠনের মধ্যে আরএনএ আর তোমাদের রাইবোজোমাল প্রোটিন রয়েছে বা রাইবোপ্রোটিন থাকে। তো সে এবারে এই উপস্থিতি অনুযায়ী সেই আদর্শ কোষে আরএনএ গুলো ধরন আলাদা হবে আর প্রোটিনের মানটা বেশি হবে, যেহেতু বড় হয়। ইউক্যারিওটিক কোষে কম হবে। তো 50s এর মধ্যে আবার যেই আরএনএটা থাকে সেটা পরীক্ষা করে নাম দেওয়া হয়েছে 5s আরএনএ। আর এর মধ্যে যে প্রোটিনটা থাকে মোটামুটি বড় সাব ইউনিট, প্রোটিনের মাত্রাটা বেশি, 34 মানে 34টা রাইবোজোমাল প্রোটিন থাকতে পারে। আর সেখানে দেখা গেছে 30s এর মধ্যে যেই আরএনএটা রয়েছে তার যেই ধরনটা আরএনএ তার নামকরণ করা হয়েছে 60s আরএনএ। আর এখানে যেই প্রোটিনটা সাইজটা ছোট, এর আরএনএটার টাইপ যেটা সেটা হলো 60s। ঠিক মানে অধক্ষেপটা হয়েছে এরকম ভাবে, তার অনুযায়ী নামকরণ হয়েছে 60s। আর রাইবোজোমাল প্রোটিন থাকছে 21টা। যদি বলো আদর্শ কোষের মধ্যে কতগুলো প্রোটিন রয়েছে বা আরএনএ রয়েছে, এভাবে যদি ভাগ করি তাহলে 60s এর মধ্যে যেই আরএনএ গুলো থাকে সেটা হচ্ছে 5s আরএনএ, 5.8s আরএনএ, ঠিক আছে, আর হলো 28s আরএনএ। এইগুলো থাকছে কোথায়, 60s এর মধ্যে আদর্শ কোষে। ঠিক এগুলো সব হচ্ছে এক একটা ধরনের সাব ইউনিট আরএনএরই। আর এদের ক্ষেত্রে ইউক্যারিওটিক কোষে যেই 60s বড় সাব ইউনিটটা রয়েছে তাদের রাইবোজোমাল প্রোটিনের সংখ্যা হচ্ছে 50টা। আর 40s এর মধ্যে যেই আরএনএটা থাকে তার ধরন হচ্ছে 80s আরএনএ। আর প্রোটিন থাকছে কতগুলো, 33টা, সরি 21টা প্রোক্যারিওটিক কোষে থাকে, এখানে থাকছে 33টা রাইবোজোমাল প্রোটিন। তাহলে এইরকম হচ্ছে তোমাদের প্রোক্যারিওটিক বা আদি কোষের যেই ধরন আর আদর্শ কোষের ধরন আর আরএনএ আর প্রোটিনের মানগুলো। তো তোমাদের এরকম ভাবে খুব বেশি আসবে না, তবে এই নামগুলো জেনে রাখবে। 5s 60s কোথায় কোনটা থাকে এত ডিটেলসে হয়তো কোশ্চেন আসবে না ক্লাস 9 এর জন্য। তো 11-12 নিচে কিন্তু আসতে পারে এই প্রোটিনগুলো আর ভাগগুলো। তো এই ডাটাগুলো তোমাদের যদি দেওয়া থাকে বইয়ে তাহলে একটুখানি পড়ে নেবে। তো যদি এমসিকিউতে দিল সেক্ষেত্রে লিখতে পারবে। 30s এর ক্ষেত্রে ছোট সাব ইউনিটের মধ্যে যেটা রয়েছে 60s, সেখান থেকে 40s এর ক্ষেত্রে দুটো বড় রয়েছে 2 ইউনিট 18, ঠিক আছে। আবার এখানে 50s এর ক্ষেত্রে রয়েছে দেখো 5sটা দু জায়গাতেই রয়েছে, তার সাথে ইউক্যারিওটিক কোষে 5.8 আর 28 আরএনএ রয়েছে। এই 60s এর মধ্যে 50টা 50টা রাইবোজোমাল প্রোটিন থাকছে আর 33টা ছোট সাব ইউনিটে থাকে, এখানে 34 আর 21 রাইবোজোমাল প্রোটিন থাকছে। এবারে যদি তোমরা বলো যে ভর কত হবে, মাস কত হবে, রাইবোজোমে যে আলাদা আলাদা ইউনিট গুলো রয়েছে এদের ক্ষেত্রে উপএকক গুলোর ক্ষেত্রে যে আণবিক ভর হয় সেটা যেটা বড় ইউনিট হয় 70s রাইবোজোমের ক্ষেত্রে যেটা বড় সাব ইউনিট হবে সেটা মোটামুটি এটা চিহ্ন হচ্ছে নিয়ারলি ইকুয়ালস টু 1.8 × 10⁶ ডালটন থাকছে 70s এর জন্য, যেটা বড় সাব ইউনিট, এখানে আমি বড় লিখে দিলাম, বড় সাব ইউনিট বড় উপএককের জন্য এত হয়। আর ছোট উপএককের জন্য যেটা হচ্ছে সেটা 0.9 × 10⁶ ডালটন। ডালটন যেটা ডি লেখে, ডালটন হচ্ছে একটা ইউনিট আণবিক ভর লেখার, ঠিক, এটা ছোটর জন্য। আমি এখানে এই দুটো চিহ্ন দিলাম নিয়ারলি ইকুয়ালস টু। এই ডাটা ডিটেলস এত তোমাদের জিজ্ঞেস করবে না মানে কোয়েশ্চেনের ক্ষেত্রে, এই ডাটাগুলো কিন্তু এক এক জায়গায় এক এক রকম তোমরা পাবে। মোটামুটি টোটাল যেটা রয়েছে সেই জন্য আমি বলবো এখানে যখনই তোমরা ডাটা লিখবে তার আগে নিয়ারলি ইকুয়ালস টুটা লিখে দেবে, ঠিক, কারণ এগুলো মোটামুটি এত সেটা একদম এক্সাক্ট ভ্যালুটা এক একজন যখন পরীক্ষা করেছে এক একটা কোষ নিয়ে সেক্ষেত্রে আলাদা আলাদা পেয়েছে, সেই জন্য এই নিয়ারলি ইকুয়ালস টু সাইনটা তোমরা দেবে, কারণ সাইজ আলাদা হয়ে যায়। 70s আদি কোষের ক্ষেত্রেও রাইবোজোমের সাইজ আবার আলাদা আলাদা হয়, সেই জন্য এই সাইনটা তোমরা দিলে তোমাদের নাম্বারটা কাটবে না, ঠিক। মোটামুটি টোটাল যেই কোষটা থাকছে 70s এর জন্য তাদের হয়ে যায় নিয়ারলি ইকুয়ালস টু 2.7 × 10⁶। টোটাল দুটো সাব ইউনিট মিলে এত ডালটনের কাছাকাছি থাকে, এটা আলাদা আলাদা ভাবে দিয়েছে, ঠিক আছে। আর 80s যদি হয় এদের মোটামুটি টোটাল যেটা থাকছে 4.5 নিয়ারলি ইকুয়ালস টু, এটা টোটাল দুটো সাব ইউনিট মিলে ইউক্যারিওটিক কোষের হয়ে যায় এতটা ডাটা। এবার বড় সাব ইউনিটের জন্য সেটা বড় হয়, সেটা 2.5 × 10⁶ ডালটন থাকে। আর ছোট সাব ইউনিটের জন্য থাকছে মোটামুটি 1.5 এর কাছাকাছি × 10⁶ ডালটন। সেই জন্য এখানে এই ডাটা যেগুলো আছে এই ডাটাগুলো তোমরা এক এক জায়গায় একটু 19-20 কোথাও দেখতে পারবে 2.0, কোথাও দেখতে পারবে 1.2 × 10⁶, ঠিক আছে, মানে 2.2 × 10⁶ দেখতে পারবে, বা 2 × 10⁶ কোনো কোনো বই আছে, কোনো কোনো জায়গায় আছে 1.2 × 10⁶, একটু হেরফের ডাটাগুলো আছে। সেজন্য যখনই তোমাদের যেটা বলা হবে তার আগে যদি নিয়ারলি ইকুয়ালস টু সাইনটা দিয়ে দাও সেক্ষেত্রে তোমাদের নাম্বার কাটবে না। এক্সাক্ট ভ্যালুটা এক একটা বইয়ে এক এক রকমের ডাটা আছে, ঠিক আছে। তো এইরকম হয় মোটামুটি আণবিক ভর দুটো প্রকৃতির মধ্যে।
এটা হলো রাইবোজোমের ইউনিট সম্পর্কে বলা। রাইবোজোমটা দেখতেও আমি দেখিয়েও দিয়েছি কিরকম ধরনের হচ্ছে। ছোট ইউনিটটা বলেছি একটু ডিম্বাকার ধরনের হয়, আর যেটা বড় ইউনিটটা সেটা এইরকম ধরনের আসলে যেটা হয় এইভাবে হয়। এখানে থাকছে আরএনএ গুলো থাকে আর প্রোটিন গুলো থাকছে, এরকম ধরনের হচ্ছে রাইবোজোম গুলো। যদি এটা 80S হয় তাহলে এটা হচ্ছে 40S 60S, যদি এটা প্রোক্যারিওটিক কোষের ক্ষেত্রে হয় তাহলে এটা হয়ে যায় 30S 50S। এইভাবে আমরা লিখবো আঁকবো। তাহলে যেহেতু এইটা মেন কাজ রাইবোজোমের, প্রোটিনটাকে সংশ্লেষ করা প্রধান কাজ, সেই জন্য রাইবোজোমকে ইম্পর্টেন্ট টার্ম প্রোটিন ফ্যাক্টরি বলে। ফ্যাক্টরি মানে যেখানে জিনিসপত্র তৈরি হয়। প্রোটিনের তৈরিটা হচ্ছে সব থেকে বেশি প্রোটিন রাইবোজোমেই উৎপন্ন হয়, সেই জন্য রাইবোজোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। প্রোটিনটা বেশি সংশ্লেষ হচ্ছে, ফ্যাক্টরি মানে যেখানে জিনিস প্রোডাকশন হয় সেটাকেই আমরা ফ্যাক্টরি বলবো। রাইবোজোম হচ্ছে আমাদের দেহের প্রোটিন ইন্ডাস্ট্রি বা প্রোটিন ফ্যাক্টরি, যেখানে প্রোটিনটা তৈরি হচ্ছে। তাহলে একটা জিনিস আগে তোমরা জেনে নাও, আমি হয়তো যখন প্রথম চ্যাপ্টার পড়েছিলাম ডিএনএ প্রতিলিপিকরণ, সেখানে বলেছিলাম ডিএনএ প্রতিলিপিকরণ মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি করা, যেটাকে বলা হয় রেপ্লিকেশন। ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস যখন হয় সেটাকে বলা হয় প্রতিলিপিকরণ। মানে প্রতিলিপি হচ্ছে একটা ডিএনএ থেকে আরেকটা ডিএনএ তৈরি, এইটাকে প্রতিলিপি বা বলে রেপ্লিকেশন। আবার ডিএনএ থেকে কি তৈরি হতে পারে? ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় একটা স্টেপে নয়, অনেকগুলো প্রসেসে, অনেক উৎসেচক প্রোটিনের সাহায্যে। তো যখন তৈরি হচ্ছে মেনলি এমআরএনএ যখন তৈরি হয়, মেসেঞ্জার আরএনএ, এইটাকে আরএনএ ডিএনএ টু আরএনএ তৈরি হওয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন, ঠিক আছে। আবার আরএনএ থেকে অনেকগুলো স্টেপে উৎসেচকের উপস্থিতিতে তৈরি হয় প্রোটিন, একে বলা হয় ট্রান্সলেশন, ঠিক আছে। ট্রান্সলেশন পদ্ধতিটা হলো ট্রান্সলেশন, হয় অনেকগুলো স্টেপ অনেকগুলো উৎসেচকের উপস্থিতিতে। এটা আমি কেন বললাম না, আরএনএ যখন তৈরি হচ্ছে, ঠিক আছে, এবার এই আরএনএ এমআরএনএ এর উপর যখন অনেকগুলো রাইবোজোম সারিবদ্ধভাবে যুক্ত হয় নিয়ে তখন গঠন করে পলিজোম। আর মেসেঞ্জার আরএনএ যেটা রয়েছে, এই মেসেঞ্জার আরএনএটা হলো একতন্ত্রী, আর ডিএনএ হলো ডাবল হেলিক্স মানে দ্বিতন্ত্রী ডিএনএ হয়। এই যে আরএনএ, একতন্ত্রী আরএনএ এর উপর যখন রাইবোজোম গুলো অবস্থান করে, এরকম ভাবে অনেকগুলো রাইবোজোম যখন থাকছে একত্রিত হয়ে এইরকম মালার মতন তৈরি করছে, একে বলা হয় পলিজোম, ঠিক আছে। পলিজোম বা পলিরাইবোজোম, এইটাকেই বলা হয়, এগুলো রাইবোজোম। অনেকগুলো যখন থাকবে তখন সেটা হয়ে যায় পলি, তো শর্টে পলিজোম বা পলিরাইবোজোম বলে। রাইবোজোম এই টার্ম থেকেও কিন্তু 1 নম্বরের প্রশ্ন তোমাদের জিজ্ঞেস করতে পারে। পলিজোম কাকে বলে বা কি? এমআরএনএ এর উপরে রাইবোজোম গুলো যখন দলবদ্ধভাবে সারি সারিভাবে অবস্থান করলো তখনই তাকে বলা হয় পলিজোম বা পলিরাইবোজোম। আর আমি এখন কি বললাম? ট্রান্সলেশন পদ্ধতির মাধ্যমে এমআরএনএ থেকে প্রোটিন উৎপন্ন হয়। প্রোটিন উৎপন্ন করতে রাইবোজোম সহায়তা করছে, ঠিক, কারণ রাইবোজোমের মধ্যে প্রোটিনটা উৎপন্ন হচ্ছে এমআরএনএ এর উপস্থিতিতে। এমআরএনএ যখন নির্দেশ দেবে সেই অনুযায়ী রাইবোজোমে প্রোটিনটা সংশ্লেষ হয়। রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করতে সাহায্য করছে, এটাই হচ্ছে রাইবোজোমের কাজ। আর পলিজোম টার্মটা থেকে তোমাদের কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞেস করে। তাহলে আজকে রাইবোজোমটা আমার শেষ হলো, এতদূরই থাক। নেক্সট দিন আবার আমরা অন্য অঙ্গাণু সম্পর্কে পড়বো।